নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 4 অক্টোবর সম্ভবত জুনিয়র ডাক্তারদের পূর্ণ কর্মবিরতি উঠে যাচ্ছে। 3রা অক্টোবর রাত 8টা থেকে 4 অক্টোবর সকাল 8:30 পর্যন্ত তারা বৈঠক করেছেন, তাদের গভর্নিং বডি জি কর হসপিটালেই হয়েছে, যাতে সমস্ত মেডিকেল কলেজের প্রতিনিধিরা ছিলেন। সেখানে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে, আনুষ্ঠানিকভাবে জানিয়েও দেয়া হবে। কারণ পুজোর আবহে মানুষ কিন্তু পথে নেমেছেন, প্রতিমা দর্শন চলছে, কেনাকাটা চলছে। মানুষ পথে নেমেছেন তার মানে এই নয় যে তারা তিলোত্তমার বিচার চাইছেন না, কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মাতৃপ্রতিমা দর্শনে তারা পথে নেমেছেন। পুজোর দিনগুলোতে বোঝা যাবে জনপ্লাবন অন্যান্য বছরের মতোই হয় নাকি একটু কম হয়, সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। কিন্তু আন্দোলন শুরু করলে 2 পা এগিয়ে 1 পা পিছোতে হয় এবং সবসময় একটা সম্মানজনক এসকেপ রুট রাখতে হয়। সিনিয়র চিকিৎসকরাও জুনিয়র চিকিৎসকদের বোধহয় এই পরামর্শটুকুই দিয়েছেন যে মানুষের সমর্থন আছে আপনাদের আন্দোলনের পিছনে, কিন্তু এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যাতে মানুষের মনে এই ধারণা হয় একদিকে বন্যা চলছে, একদিকে পুজো, সেখানে গরিব মানুষ চিকিৎসা পাচ্ছেন না, তাতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি মানুষের যে সহমর্মিতা, সেই সহমর্মিতা ফিকে হয়ে যেতে পারে। আমারও মত তাই। দেখুন, বিচার চাওয়া, একই সঙ্গে কাজ করা, একই সঙ্গে আন্দোলন করার মধ্যে কোনো কি বলবো আর কি, সবগুলো একসঙ্গে করা যায়। কাজ করে বিচারের দাবিতে আন্দোলন করা যায়। তা আমিও আশা করি জুনিয়র ডাক্তাররা এই পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরে আসবেন। সম্ভবত তারা সরে এসেছেন, আনুষ্ঠানিক ঘোষণাটুকু বাকি আছে। এই প্রতিবেদন যখন দেখবেন তখন সবকিছু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। কলকাতা হাইকোর্টে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার জনৈক রাজু ঘোষ একটি মামলা করে বলেছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশকে জুনিয়র ডাক্তাররা মানছেন না, আদালত অবমাননা হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ খুব গুরুত্ব দিয়ে বিষয়টা শুনতে চাননি। মামলাকারীকে বলেছেন প্রয়োজনে তারা যেন অবকাশকালীন বেঞ্চে দ্বারস্থ হতে পারে। আর সবথেকে তাৎপর্যপূর্ণ ঘটনা, 4 অক্টোবর সকালে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি হয়েছে, গুলি চলেছে। অর্জুন অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের দুষ্কৃতির দিকে। এই একটা প্রেক্ষিত শারদীয়া উৎসবের মধ্যে। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য ঘটনা হলো যে আশিস পান্ডে, যে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি জি কর মেডিকেল কলেজ হসপিটালে, তাকে সিবিআই 3রা অক্টোবর নিজাম প্যালেসে গ্রেপ্তার করেছে। 4 অক্টোবর তাকে আদালতে পেশ করা হবে। তিলোত্তমার হত্যাকাণ্ডের দিন এই আশিস সল্টলেকে একটি গেস্ট হাউসে এসে উঠেছিলেন, রাত কাটিয়েছিলেন। কেন তিনি সেদিনকে সল্টলেকের গেস্ট হাউসে এসেছিলেন, পরের দিন আবার চলে গিয়েছিলেন, গেস্ট হাউসের কেয়ারটেকার এবং মালিককে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। জি করের প্রাক্তন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, তাকেও সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। ইডি তার বাড়িতে অভিযান করেছে, তার মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে। তা সুদীপ্ত রায় বলেছিলেন সংবাদ মাধ্যমেই যে আশিস জি করে তৃণমূলের ছাত্র পরিষদের নেতা,
তাকে তিনি ফোন করেছিলেন, তাকে ঘটনাস্থলে আসতে বলেছিলেন। সম্ভবত 9ই অগাস্ট সুদীপ্ত রায়ের দাবি এই আশিস শিয়ালদা চত্বরে ছিলেন। এই 2-3 দিন আগে এই আশিসের নামে থ্রেট কালচারের অভিযোগ আছে, তো থ্রেট করত। আরজি করে একটা শুনানির সময় এই আশিসকে দেখেই জুনিয়র ডাক্তাররা স্লোগান দিতে থাকেন, কার্যত পুলিশ কোনো রকমে তাকে কলেজ ক্যাম্পাস থেকে বার করে আনে। অত্যন্ত গুণধর এই আশিস পান্ডে। তবে এরা নেহাতি চুনোপুটি, জানেন। আশিসের বিরুদ্ধে সিবিআইয়ের অভিযোগ ওষুধ থেকে শুরু করে অন্যান্য বিষয় যে টেন্ডার, সেই টেন্ডারের দুর্নীতি এবং তদন্তকারী সংস্থাকে সচেতনভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন আশিস, এটাই কিন্তু তদন্তকারীদের অভিযোগ। কিন্তু যাই হোক না কেন, আশিস কিন্তু চুনোপুটি। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ঠিকই আছে, সন্দীপ ঘোষ আবার উত্তরবঙ্গ লবির মাতব্বরদের ঘনিষ্ঠ। তা না হলে সন্দীপ ঘোষ অবাধ দুর্নীতি করার ছাড়পত্র কি পেতেন, যদি না তার মাথায় উত্তরবঙ্গ লবির আশীর্বাদের হাত থাকতো? যে জন্য আরজি কর হসপিটাল থেকে বদলি হওয়ার পরে নিজের ঘর তালাবন্ধ করে রেখে চলে গিয়েছিল, 24 ঘন্টার মধ্যে আবার স্বপদে তিনি বহাল হয়েছিলেন। আরজি কর থেকে সন্দীপ ঘোষ যখন ইস্তফা দিলেন, কয়েক ঘন্টার মধ্যেই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে আবার নিয়োগ করা হয়। তাহলে সন্দীপ ঘোষ কতটা প্রভাবশালী এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানার দরকার হয় না। এবং তার এই যা ইচ্ছা করার যে ক্ষমতা সে এনজয় করত, তার পিছনে ছিল উত্তরবঙ্গ লবির প্রভাবশালীদের আশীর্বাদ। এহেন আশিস সন্দীপের ঘনিষ্ঠ, যেমন বিরূপাক্ষ, অবিক, সুশান্ত রায়, যারা উত্তরবঙ্গ লবির সব মাথা, যাদের সঙ্গে সন্দীপের ঘনিষ্ঠতা, এরা দুষ্ট চক্র। এই দুষ্ট চক্রে অনেকে আছেন। একেবারে পিরামিডের সর্বোচ্চ বিন্দুতে যিনি আছেন, একেবারে তলার লেভেল পর্যন্ত আছেন। টাকার ব্যাপারে এখানে সাম্যবাদ, সবাই হাত পেতে রয়েছে এবং টাকা ছড়ালে এখানে বাঘের দুধ পেতেও সমস্যা হবে না। 14ই অক্টোবর সিবিআই আবার স্ট্যাটাস রিপোর্ট দেবে। ইতিমধ্যে এই আশিসকে নিয়ে 3 জন গ্রেপ্তার হলেন। এক, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, মাতৃজঠরের লজ্জা সন্দীপ ঘোষ এবং জুনিয়র ডাক্তার এবং আরজি কর মেডিকেল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি আশিস পান্ডে, এবং আরো অনেকে নজরে আছেন। ফরেন্সিক মেডিসিনের মাথা আছেন, আরো কিছু চিকিৎসক এবং চিকিৎসক নন কিন্তু আরজি করের সঙ্গে যুক্ত তারা আছেন। এখন প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত তদন্তের অভিমুখ কোন পর্যায়ে যাবে? বিভিন্ন সূত্র থেকে যে ইঙ্গিত আমরা পাচ্ছি, তাতে সিবিআই দাবি করছে যে নির্যাতিতাকে গণপ্রহার করে খুন করা হয়েছিল। তার দেহে 24টা আঘাতের চিহ্ন, তার গলা এমন ভাবে চাপা হয়েছিল, তার চোখ, তার কান, তার নাক সর্বত্র ক্ষত চিহ্ন, এবং প্রচন্ড আক্রোশে নির্যাতিতার মাথা নাকি দেয়ালে ঠোকা হয়েছিল, সেই জন্য রক্তক্ষরণ হয়। সিবিআই তদন্তকারীরা সম্ভবত এই সিদ্ধান্তে উপনীত হতে চলেছেন যে সেমিনার রুমে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়নি, অন্য কোথাও হয়েছিল, এবং নজর ঘোরাবার জন্যই ধর্ষণের বিষয়টাকে সামনে আনা হয়। অর্থাৎ মোটিভ ছিল খুন করা, তারপর নজর ঘোরাবার জন্য ধর্ষণ। এবং এই যে সঞ্জয় রায়ের যে ফুটেজ, সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, যে সেমিনার রুমে ঢোকা, সেমিনার রুম থেকে বেরোনো, তার আগের বা পরের কোনো ফুটেজ কিন্তু নেই।
দেশের সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টে বলেছেন মাত্র 27 মিনিটের সিসিটিভি ফুটেজ তাদের কাছে আছে, বাকিটা নেই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যদিও 7 ঘন্টার সিসিটিভি ফুটেজ তদন্তকারীদের দেওয়া হয়েছে বলে কপিল সিব্বল সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন। টালা থানায় বসে তথ্য প্রমাণ অদল বদল করা হয়েছে, প্রমাণ তো লোপাট হয়েছে, তথ্য প্রমাণ অদল বদল করা হয়েছে, সিবিআই এই অভিযোগ করেছে। এখন অভিজিৎ বাবুর সন্দীপের নার্কো অ্যানালিসিস হবে, তার জন্য আদালতের অনুমোদন লাগে, সেগুলো শুনানি বোধহয় এখনো হয়নি, কয়েকদিনের মধ্যেই সেটা হবে। প্রশ্ন হচ্ছে সিবিআই এর তদন্তকারীরা একটা বিষয়ে মোটের উপর নিশ্চিত, একজন নয়, এই হত্যাকাণ্ডের পিছনে বেশ কয়েকজন যুক্ত ছিলেন। যে কোন ভারতীয় ন্যায় সংহিতায় ধর্ষণ করে খুনের শাস্তি কি হবে তা স্পষ্ট উল্লেখ আছে, কিন্তু খুনের পর মৃতদেহের সঙ্গে সহবাস করলে তার কি শাস্তি সে সম্পর্কে স্পষ্ট কোনো উল্লেখ নেই। সঞ্জয়, ওই সিভিক ভলেন্টিয়ার যাকে পুলিশ প্রধান অভিযুক্ত বলে ঘটনার একদিন বাদে গ্রেপ্তার করেছিল, সে একজন বিকৃত মনস্ক মানুষ। মৃতদেহের সঙ্গে সহবাস এবং তার ছবি তুলে রাখত সে। তার মোবাইল ঘেঁটে কলকাতা পুলিশই দাবি করেছিল বহু নিষিদ্ধ পর্নোগ্রাফির খোঁজ মিলেছে, যেগুলো ভারতবর্ষে পাওয়া যায় না। মৃতদেহের সঙ্গে সহবাসের ছবি ভারতবর্ষে নিষিদ্ধ, কিন্তু বিদেশের চল আছে। হয়তো ওইভাবে ভিডিও করে সেগুলো বিদেশে পাচার করা হতো, চড়া দামে পেত এই চক্রান্তকারীরা। একটা জিনিস দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, তিলোত্তমা হুইসেল ব্লোয়ার হতে চেয়েছিলেন। তিনি অনেক দুর্নীতির পর্দা ফাঁস করার ব্যাপারে মনস্থির করেছিলেন। তাকে অনেক দিন ধরে ধমকানো চমকানো হয়েছে, প্রথমে হয়তো ভালো করে বোঝানোর চেষ্টা হয়েছে, কিন্তু তিলোত্তমা তার অবস্থানে অনড় ছিলেন। তিনি দৃঢ় সংকল্প ছিলেন স্বাস্থ্যক্ষেত্রে যে বেআইনি কাজ চলছে, যে দুর্নীতি চলছে, যে জাল ওষুধ, এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া ওষুধ, মর্গের মৃতদেহ পাচার হয়ে যাওয়া, হসপিটালে যৌন চক্র চলা, এই সমস্ত বিষয় তিনি পাবলিক ডোমেনে আনবেন। তার এই অবস্থান কোনোভাবেই পরিবর্তন করতে পারেনি দুষ্কৃতীরা। সেই জন্য পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়েছে এবং প্রচন্ড আক্রোশে নির্যাতিতাকে গণপ্রহার করা হয়েছে। ভাবুন কোন পর্যায়ে গিয়েছিল দুষ্কৃতীরা। সন্দীপ ঘোষ ঘটনার দিন রাত্রে 3টের সময় আরজিকর হসপিটালে গিয়েছিলেন বলে তদন্তকারীদের একটা সূত্র বলছে। তার মোবাইলের টাওয়ার লোকেশন থেকে সেই ইঙ্গিত তারা পাচ্ছেন এবং পিছনের লিফট দিয়ে তিনি উপরে ওঠেন। দেখুন, রাত 3টের সময় সন্দীপ তার নিজের গাড়িতে, যে ড্রাইভার তার গাড়ি চালাতো তাতে আসেননি। হয় তিনি কোনো অ্যাপ ক্যাবে বা অন্য কারোর গাড়িতে এসেছিলেন। তদন্তকারীরা এগুলো আইডেন্টিফাই করে ফেলেছে এবং সন্দীপ কিন্তু প্রাইম সাসপেক্ট। পুলিশ পৌঁছানোর আগে সন্দীপের ফোন পেয়ে এমন এমন লোকজন সব ঘটনাস্থলে চলে গিয়েছিল যাদের আরজিকরের সঙ্গে কোনো সংস্রবই নেই এবং তারা ওই সেমিনার হলে ঘিরে রেখেছিল। ফরেনসিক পরীক্ষা ঠিকভাবে হয়নি, ইনকোয়েস্ট ঠিকভাবে হয়নি, ময়নাতদন্ত ঠিকভাবে হয়নি। আরে কিছু ঢাকার ছিল বলেই তো আর একবার ময়নাতদন্তের সুযোগ না দিয়ে তড়ি ঘড়ি দেহ সৎকার করা হয়েছে এবং মৃতার পরিবারের সদস্যদের উপর কি মানসিক চাপ সৃষ্টি করেছিল প্রশাসনের একটা অংশ, সেটা নির্যাতিতার বাবা মা বলেছেন। টালা থানায়
নির্যাতিতার বাড়িতে প্রচুর পুলিশ গিয়েছিল, কিন্তু যেই নির্যাতিতার নশ্বর দেহ চুল্লিতে ঢুকে গেল তখন পুলিশ ফাঁকা হয়ে গেল। অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব তিলোত্তমার দেহটাকে সৎকার করতে হবে। এত তাড়ার পিছনের কারণ একটাই, যে আরেকবার ময়না তদন্ত করা সম্ভব হলে দুষ্কৃতীদের অপকর্মগুলো পাবলিক ডোমেনে চলে আসতো। সেই সুযোগ যাতে না থাকে সেই জন্য তড়ি ঘড়ি মৃতদেহ দাহ করা হয়েছে। এটা এত তাড়াহুড়োর পিছনে আসল কারণ যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, এটা বোঝবার জন্য তো বিশেষ ক্ষমতা থাকার প্রয়োজন নেই, মানুষই বুঝতে পারবেন যে এত তাড়া কিসের। তার মানে কিছু গোপন করার ব্যাপার। এমন কিছু তিলোত্তমা জেনে গিয়েছিলেন যেটা পাবলিক ডোমেনে চলে আসলে অনেকের সমস্যা হতো। শুধু সন্দীপ ঘোষ নয়, তার সাঙ্গপাঙ্গরা নয়, সন্দীপ ঘোষের উপরে তার উপরে তার উপরে এবং একদম ওই শীর্ষবিন্দুতে বসে থাকা যারা, তাদেরকেও সমস্যার মুখে পড়তে হতো। এবং এই যে তিলোত্তমাকে খুন করা হলো হঠাৎ করে রাগের বশে নয়, রীতিমতো পরিকল্পনা করে সময় তারিখ হয়তো বেছে নিয়ে এই অপরাধ সংগঠিত হয়েছে। তিলোত্তমা তার পরিবারের সদস্যদের বলেছিলেন না, আমায় আর্চি করে যেতে ভালো লাগে না। কি একটা পেপার তৈরি করা হয় ডাক্তারি ছাত্রদের এমডিতে, সেই পেপার অন্যজনকে দিয়ে দেওয়ার জন্য নাকি সন্দীপ ঘোষ বারবার করে বলেছিল, রাজি হননি। নানা নানা নানাবিধ ইচ্ছা আছে। এর পুরো ঘটনা যখন সামনে আসবে পশ্চিমবঙ্গের মানুষ চমকে যাবে যে এমনও হতে পারে। ধরুন এই ঘটনা সব ঘটনার থেকে কিন্তু আলাদা। একজন ডাক্তার তার নিজের কর্মস্থলে নৃশংসভাবে খুন হলেন, এরকম ঘটনা স্মরণাতীতকালে পশ্চিমবঙ্গ কি হয়েছে? দেখুন, খুন দর্শনের ঘটনা আগেও হয়েছে, নির্যাতিতার ঘটনা তিলোত্তমার ঘটনার পরেও হচ্ছে, সারা দেশেই হচ্ছে, এ রাজ্যেও হচ্ছে, আমরা খবরে দেখছি। কিন্তু একজন সরকারি হসপিটালের মধ্যে 36 ঘন্টা লাগাতার ডিউটি করার পর একটু বিশ্রাম নিতে চেয়েছিলেন তিলোত্তমা। সেই অবস্থায়, সেই পরিস্থিতিতে নিজের কর্মস্থলে তাকে নৃশংসভাবে খুন করা হলো এবং অত্যাচার করে, সিবিআই এর সূত্র বলছে গণপ্রহার করে। এরকম ঘটনা স্মরণাতীতকালে কোথাও হয়েছে কি? তাই সব ঘটনার থেকে আর্চিকরের ঘটনা আলাদা, এর তুলনা মেলা ভার। আমরা চাইও না এই ধরনের ঘটনা আর ভবিষ্যতে ঘটুক। সেই জন্য মানুষের প্রতিবাদ আন্দোলন রাজপথে নেমে এসেছে। তিলোত্তমার ঘটনার প্রতিবাদ তো আছে, তাছাড়াও নানা ঘটনা নিয়ে মানুষের ক্ষোভের পারদ চড়ছিল, সেগুলো সংঘবদ্ধ হয়ে এই পুঞ্জীবিত ক্ষোভ আছড়ে পড়ছে। হ্যাঁ, নাগরিক সমাজের প্রতিবাদ। প্রথম দিকে এটা একেবারে আরবান মুভমেন্ট ছিল, কিন্তু জেলা সদরগুলোও সাড়া দিয়েছিল। দেখুন, গ্রামের মানুষ একটু দেরিতে রিয়াক্ট করে, তার মানে এই নয় যে আরজিকরের ঘটনা তাদেরকে নাড়া দেয়নি। তাদের জীবন সংগ্রাম বোধহয় শহরের মানুষের থেকে একটু বেশি, টিকে থাকার লড়াই। তাই অনেক সময় ইচ্ছে থাকলেও তারা প্রতিবাদে রাস্তায় নামতে পারেন না। আর গ্রামে রাজনীতির প্রভাব শহরের থেকে কিছুটা হলেও বেশি। অনেকে ভয়ে, কাজ হারানোর আশঙ্কায়, হুমকির আশঙ্কায় সেভাবে প্রতিবাদ করেন না। তার মানে এই নয় যে গ্রামের মানুষ আন্দোলিত হননি নির্যাতিতার এই নৃশংস হত্যাকাণ্ডের পর। সংখ্যালঘু মননে নির্যাতিতার হত্যাকাণ্ডে, তিলোত্তমার হত্যাকাণ্ডের কোনো প্রভাব পড়েনি বলে যারা
দাবি করছেন তারা ভুল করছেন। অনেক রকম আর্থসামাজিক কারণ থাকে যার জন্য সর্বস্তরের মানুষ এইভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারেন না, কিন্তু তারা মনে মনে সংকল্প করেন এবং সময় এলে, সুযোগ এলে তারা তাদের প্রতিবাদ গণতান্ত্রিক পদ্ধতিতে করে থাকেন। এটা এমন একটা ঘটনা, এটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে নাড়িয়ে দেবে না, হতে পারে না। মানুষের উপর কখনো বিশ্বাস হারাতে নেই। রবীন্দ্রনাথ বলেছেন না, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। সিবিআই কিন্তু ঠিকভাবে এগোচ্ছে। বহু লোকের বয়ান, অনেকের পরস্পর বিরোধী বয়ান, কল রেকর্ড, ঘটনার দিন তারা কোথায় ছিলেন, তাদের মোবাইলের টাওয়ার লোকেশন। সুপ্রিম কোর্টে যে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই দিয়েছে তাতে সুপ্রিম কোর্ট কিন্তু সন্তুষ্ট। তারা কিন্তু বলেনি যে সিবিআই ঠিকভাবে তদন্ত করতে পারছেন না, বরঞ্চ তারা যে যে বিষয়গুলো ভেবেছিলেন সিবিআই তদন্ত করবে বা তদন্তের আওতায় আনা উচিত, সিবিআই সেটা করেছে এবং স্ট্যাটাস রিপোর্ট দেখে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হয়েছেন। প্রথমবার বলেছিলেন আমরা অত্যন্ত বিচলিত বোধ করছি এবং সুপ্রিম কোর্টে উপস্থিত বিভিন্ন পক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছিলেন আপনারা যতটা খারাপ ভাবছেন রিপোর্টে তার থেকেও অনেক খারাপ আছে এবং সিবিআইকে সময় দেয়া প্রয়োজন। তাড়াহুড়ো করলে এই হত্যা রহস্যের কিনারা হবে না। হ্যাঁ, সিবিআইয়ের উপর চাপটা রাখতে হবে, নাগরিক সমাজের, জুনিয়র ডাক্তারদের, সর্বস্তরের মানুষের, যাতে এরা ঠিকঠাকভাবে তদন্ত করে তারা প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে। দেখুন, 13ই নভেম্বর সিবিআই কে চার্জশিট পেশ করতেই হবে, কারণ 13ই সেপ্টেম্বর তারা দায়িত্বভার নিয়েছে, 13ই অগস্ট 90 দিনের মধ্যে করতে হয়। তারপর একটা সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই পেশ করতে পারে, কিন্তু একটা মূল চার্জশিট তাদেরকে পেশ করতেই হবে। আমার মনে হয় 14ই অক্টোবর সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট দেবে তাতে অনেক বিষয় খোলসা করা হবে। 1, হত্যাকাণ্ডটা ঠিক কোথায় হয়েছিল, 2, কেন হয়েছিল, এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কতজন যুক্ত, 4, ধর্ষণ করে খুন হয়েছিল নাকি খুনের পর ধর্ষণের গল্পটা সাজাবার জন্য সঞ্জয় রায়কে তলব করা হয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যাবে। এই ধাপে ধাপে সুতো গোটাচ্ছে সিবিআই। সেজন্য প্রথমে সন্দীপ ঘোষ, তারপরে টালা থানার ওসি, তারপর ওই আশিস পান্ডে। এরপর কে? যেভাবে তদন্ত এগোচ্ছে আমার মনে হচ্ছে যে লাটাইয়ের সুতো গোটানো শুরু হয়ে